হচ্ছে আলেকজান্ডার বিশ্বজয় করতে বেরিয়েছিলেন তলোয়ার নিয়ে, প্রচুর সৈন্য নিয়ে বেরিয়েছিলেন। তারা জানতো মানুষ মারব, লুট করব, মজা করব। তাহলে 2024-এ অ্যাটলিস্ট লাখ লাখ লোক বেরোতে পারে যে আমরা দেশকে জয় করব শিক্ষা দিয়ে, খবর কাগজ ব্যাংক খুলে, ইকোনমিক মুভমেন্ট করে। সৈন্যরাও রিটায়ার্ড করার পরে দেখেছি তাদের হাতে কাজ নেই। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, সুবেদারদের সঙ্গেও কথা বলেছি, ইউটিউবারদের ভেতরেও অনেকের সঙ্গে আমরা যখন কথা বলি, আমি আর দেবাশিস দা, ও হাসিই পায়। ইকোনমিক মুভমেন্ট নিয়ে কিছু হয় নাকি? সোশ্যাল জগৎ বলে কিছু আছে নাকি? সবই পলিটিক্যাল জগৎ। তাই আমরা জয় করব আমাদের নিজেদের হাতে। আমাদের পাড়াতে যাতে নিউজ পেপার ব্যাংক খোলে, প্রিমরোজ যেটা করছে, আর্থসেবা সমিতি করছে, এবং রুমি লাহিড়ী, অলোকাদি তার মেম্বার, আমরা পারবো। আলেকজান্ডার মারা গেছেন, জানেন, সব ছোট বয়সেই মারা গেছেন। তারা যে সৈন্য দিয়ে গেছিল, তারা এখনও যুদ্ধ করছে, কোথাও সিরিয়ায় করছে, ইসরায়েলে করছে। আমরাও একটা সৈন্য তৈরি করি যারা শোষক সৈন্য হবে। আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি। ভাবনামুখের এই হিউম্যান রাইটের, মানবাধিকার দিবসের দিনটা আমরা শেষ করলাম 3 ঘন্টা। কথামুখ আমাদের সঙ্গে ছিল। আজকে এই দুটো চ্যানেল অ্যাটলিস্ট মানুষের কথা বলছে। আমরা ইউটিউবারদের দিকে তাকিয়ে আছি, যখন শয়ে শয়ে ইউটিউবাররা 100টা সংগঠনের সঙ্গে তারা কাজ করে ইকোনমিক রিফর্ম আনবেন। শুধু পাড়ার নেতা বা পলিটিক্যাল নেতারা বা তারা তো দেশে আমাদের সমাধান দিতে পারছেন না, তাদের হাতে কোটি কোটি টাকা আছে। আসুন আমরা ছোট ছোট প্রয়াস করে একটা সমাধান আমরা বার করি, যেটা পার্মানেন্ট হবে, যেটাকে আমরা বারবার বলছি সিটিজেন সেন্ট্রিক হবে। যেভাবে আমরা মন্দিরে যাই, যেভাবে আমরা পুজো করি, মাসে একটা দিন পুরনো খবরের কাগজ নিশ্চয়ই করে দান করবেন। ধন্যবাদ। न्यूज मीडिया ना पहुंचती है, ना सरकारी इंजीनियर। वहां लोगों ने एक नया तरीका चुना। अगर सरकार नहीं बनाती तो हम खुद बनाएंगे। ये कहानी है उन लोगों की जिन्होंने अपने कंधों पर रॉड उठाया, सीमेंट घोला और खुद अपने हाथों से ब्रिज बनाया और सिस्टम के कान खींचे। जब बलुआबाज के लोग बारिश में अपने बच्चों को कंधे पर उठाकर नदी नाले क्रॉस करते थे, तब किसी डीएम, एमएलए या बीडीओ की गाड़ी वहां नहीं रुकी। रुका तो सिर्फ एक आदमी, अजय एडवर्ड्स, एक बिजनेसमैन, एक हेरिटेज बेकरी के मालिक, एक सोशल वर्कर और एक पॉलिटिशियन। लेकिन दार्जिलिंग में उन्होंने एक ऐसी सियासत शुरू की है जहां काम वोट से पहले आता है। আজকের খবরে থাকছে গিগ ইকোনমিক জেরে অনার্সে ভাটা। এই গিগ শব্দটার মানেটা পরে বার করব। লিখেছে স্নেহাশিস নিয়োগী। একটা মোটর বাইক, নিদেন পক্ষে একটা সাইকেল হলেও চলবে, তাতেই মাসে 10 আসুক কি 15,000, সেটাই ওদের কাছে অনেক। নিজের খরচ, পড়াশোনার খরচ চালিয়েও পরিবারের পাশে দাঁড়ানো যাচ্ছে। তাই পড়াশোনায় ভালো হলেও ওদের অনেকেই অনার্স নিলেন না। পাস কোর্সে ভর্তি হয়ে কোনো মতে গ্র্যাজুয়েশন করাই টার্গেট। শহর ও শহরতলির বুকে কখনো খাবার নিয়ে, কখনো স্টেশনারি দ্রব্য নিয়ে, আবার কখনো সাওয়ারিকে বাড়ি পৌঁছে মাস শেষে টাকা উপার্জনই পাখির চোখ। তাই উচ্চ মাধ্যমিকে 70-75% নম্বর পেয়েও ওরা শুধুই পাস গ্র্যাজুয়েটই হবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর পড়াশোনা ভালো ছেলেদের একটা বড় অংশের মধ্যে এখন এটাই ট্রেন্ড, হয়তো এটাই গিগ ইকোনমি। সরকারি কলেজের পাশাপাশি গত কয়েক বছরে দেশ জুড়ে প্রচুর বেসরকারি ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে উচ্চ মাধ্যমিকের পরে। তাই বড় অংশই চলে যাচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে। ফলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতন সাবজেক্ট পড়ুয়া সংখ্যা তলানিতে। শুধু তাই নয়, হাল আমলের কম্পিউটার সায়েন্স, বায়োকেমিস্ট্রি বা এনভায়রনমেন্ট সায়েন্সের মতন হাই ডিমান্ড বিষয়ে বহু কলেজেই অনার্স বা মেজর কোর্সে অর্ধেক সিট ভরেনি। তার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে গিগ ইকোনমি, অর্থাৎ পড়ার পাশাপাশি রোজগারের রাস্তাও খোলা রাখতে অনেকেই পাস কোর্সে ভর্তি হচ্ছেন। পাশাপাশি অনলাইন ফুড ডেলিভারি, কুইক কমার্স বা অ্যাপ ক্যাব সংস্থায় কাজ নিয়ে নিজের পড়ার খরচ তুলছেন বা পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছেন, এবং তা করতে গিয়ে অনার্সের চেয়ে তুলনায় হালকা পাস কোর্সে ভর্তির প্রবণতা বাড়ছে এক শ্রেণীর পড়ুয়ার মধ্যে। চিত্রটা রায়দিঘি, আশুতোষ, বঙ্গবাসী, নিউ আলিপুর, চন্দননগর কিংবা মালদা কলেজ সর্বত্রই কম বেশি এক। কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসনের একটা অংশের মতন একসময় উচ্চশিক্ষার পরে রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতার নিশ্চিত চাকরির সুযোগ ছিল।
কিন্তু নিয়োগ দুর্নীতির জেরে সেই চাকরি নিয়েও সংশয় দেখা দিয়েছে অনেকের মনে। তাই যাদের পরিবারের অর্থের টানাটানি রয়েছে তাদের একটা অংশের কাছে এখন বড় ভরসা গিগ ইকোনমি, মানে পড়াশোনা করো ইনকাম করো, অর্থাৎ প্রচলিত চাকরির বদলে স্বল্পমেয়াদী প্রকল্প ভিত্তিক এবং স্বাধীন কাজ, যা মূলত অনলাইন প্ল্যাটফর্ম মারফত হয়। যত খাটবে তত আয়। হুগলির চন্দননগর কলেজের অধ্যক্ষ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব দেবাশিস সরকার বলেন, কলেজ ভর্তির যা আবেদন জমা পড়েছিল তার সিকিভাগও ভর্তি হয়নি। এখন জব মার্কেটেই পড়াশোনা নিয়ন্ত্রণ করছে। এই রকম পরিস্থিতি আগে ছিল না। তার কথায় প্রতিধ্বনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানার গলায়। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে 75 থেকে 80% নাম্বার পেয়েও ছেলেমেয়েরা অনেকেই অনার্স বা মেজর কোর্সের বদলে মাইনর বা পাস কোর্সে ভর্তি হয়েছেন। তাদের নথি যাচাইয়ের সময় আমরা বারবার অনার্স কোর্সে ভর্তির জন্য চাপ দিয়েছে, কিন্তু তাতেও পড়ুয়ারা অনড়, ওরা পাস কোর্স বেছে নিয়েছে। মালদা কলেজের অধ্যক্ষ মানুষ বৈদ্য জানান, জুওলজিতে 50টি আসনে 1400টি আবেদন জমা পড়েছিল, অথচ ভর্তি হয়েছেন মাত্র 39 জন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য বলেন, অনেকেই হোম ডেলিভারি সার্ভিসে চলে যাচ্ছেন। 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স পড়ে কী হবে? রাজ্যে সরকারি ক্ষেত্রে স্থায়ী চাকরি প্রায় নেই। শিল্প ও কলকারখানার চাকরিও অধরা। তাই পরিবারের চাহিদা মেটাতে কর্মসংস্থানের বিকল্প পথ হিসেবে গিগ ইকোনমি ভরসা। তাই উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বর ভালো থাকলেও অনেকেই অনার্স বা মেজর কোর্সে পড়ার বদলে পাস কোর্সেই বেছে নিয়েছেন। দেবাশিসের কথায়, গিগ ইকোনমির চাকরি না বলে এঙ্গেজমেন্ট বলাই ভালো। আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে এই ধরনের বিকল্পের অগ্রাধিকার দিচ্ছে পড়ুয়া ও তাদের পরিবার। আপনারা খবরটি শুনে নিশ্চয়ই এটা বুঝেছেন, মিডল ক্লাসের হারার গল্প স্বয়ং চিত্র আমাদের সামনে চলে এসছে। অশোকা যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে আমাদেরই দেশের লোকেরা মারা গেছিল। দেশ চালাতে না পারলে মানুষ যুদ্ধে যায়, আর দেশ চালাতে না পারলে মানুষ চাকরি ক্রিয়েশন করতে পারে না। কিন্তু যারা চাকরি পাবে তারা কি করে এত অসহায় হতে পারে? আজকে প্রভিডেন্ট ফান্ডের টাকা যেমন চাকরিজীবীদের থেকে কেটে রাখা হয়, সেই টাকা কোথায় ব্যবহার করা হয় না জেনেও আমরা রাখি, এবং নিজেদের কাজ শেষ হওয়ার পরে সেই টাকা, সঞ্চিত টাকার সঙ্গে কিছু পার্সেন্ট ইন্টারেস্ট পাই। তাতে দেশের কি লাভ হয় আমার জানা নেই। আমাদের দেশে এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য যদি আমাদের দেশে পড়ুয়ারা, স্টুডেন্টরা কাজে লাগাতো, তাহলে প্রতিদিন প্রতি মাসে তারা কিছু না কিছু ক্রিয়েট করত, যেখান থেকে চাকরিও আসতো। আজ মেজর কোম্পানিগুলোর সঙ্গে তারা যদি এগ্রিমেন্ট করত, এসএফআই এগ্রিমেন্ট করছে টাটার সঙ্গে, ডিএফআই এগ্রিমেন্ট করছে বাটার সঙ্গে, এইভাবে যদি তারা এগ্রিমেন্ট করতে পারত, তাহলে ভারতবর্ষ না পৃথিবী জুড়ে উন্নতি আসতো। এখনও আমাদের দেশে শিক্ষা সেই মাথা খোলেনি, সেই চোখ খোলেনি, সেই মুখ খোলেনি, সেই কান খোলেনি যে ডেভেলপমেন্টও আমরা করতে পারি। তাই ওয়েলকাম টু নিউ ইন্ডিয়া যারা হারার গল্প করছে, যারা হয়তো হেরেও গেছে। এত অসহায় চারিদিকে দেখে মনে হয় নেতাজি কি এই দেশেই জন্মেছিলেন?